হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। ওকে, আমরা মাধ্যমিকের প্রস্তুতি সম্পর্কে অনেক রিভিশন ক্লাস করছিলাম এবং সেখানে কি সমস্ত কীভাবে সহজে আমাদের নাম্বার তোলা যায়, বেশি নাম্বার তোলা যায়, বা রিভিশন করার সময় কোন কোন পোর্শনগুলো আমাদের পড়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট ক্লাসে আমরা গ্যাসের আচরণের প্রথম অংশ করেছিলাম। আজকে আমরা গ্যাসের আচরণের শেষ অংশ কমপ্লিট করব। ওকে, চলো তাহলে পুরো কমপ্লিট করা যাক। ওকে, আজকে আমরা প্রথমে শুরু করব অ্যাভোগাড্রো সূত্র দিয়ে। দেখো অ্যাভোগাড্রো সূত্র কি, তাহলে আজকে আমাদের প্রথম টপিক কি, অ্যাভোগাড্রো সূত্র। প্রথম কথা, এটাকে সূত্র না বলে এটাকে প্রকল্প বলাই সবথেকে ভালো। ওকে, তার কারণ হচ্ছে অ্যাভোগাড্রো যখন প্রথম এই সূত্র বলো বা স্টেটমেন্ট বা বিবৃতি বলো এটা দিয়েছিল, তখন তিনি কোনো পরীক্ষার মাধ্যমে এটাকে প্রমাণ করেননি। পরবর্তীকালে দেখা গেল তার বিবৃতিটা সব জায়গাতেই সত্য বলে প্রমাণিত হচ্ছে। সেই কারণে এর প্রকল্পটাকে সূত্র হিসেবে পরবর্তীকালে আমরা লিখছি। কিন্তু প্রথমে অ্যাভোগাড্রো যখন এটা দিয়েছিল তখন এটা অ্যাভোগাড্রো প্রকল্প ছিল। সেই প্রকল্পটা কী ছিল? প্রকল্পটা এরকমই ছিল যে আমরা যতগুলো গ্যাস নিই না কেন, সেই গ্যাসের যত গ্যাস থাকুক না কেন, সমস্ত গ্যাস একই চাপ ও উষ্ণতায় সকল গ্যাসে, এটা হবে সম আয়তন সকল গ্যাসে। সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান। দেখো এটা খুব সিম্পল, কি না, সমান আয়তন যদি সমস্ত গ্যাসের সমান হয় সেখানে অনুসংখ্যাও সমান হবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, যদি আমরা দুটো এইরকম গ্যাস জার নিই, এইরকম দুখানা গ্যাস জার নিয়ে থাকি, একটাতে যদি আমাদের হিলিয়াম গ্যাস থাকে আর একটাতে যদি হাইড্রোজেন গ্যাস থাকে, এবং এদের আয়তন যদি সমান হয়, তাহলে এদের মধ্যে যে অণু থাকবে না, সেই অণুগুলোর সংখ্যা কী হবে? সমান হবে। ওকে, তো এই যে কথাটা বলছে এটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি পরীক্ষাতে প্রশ্ন পড়ে যে অ্যাভোগাড্রো সূত্র বিবৃত করো, তখন আমাদের কিন্তু এইটা লিখতে হবে, ঠিক আছে? একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান। যদি এখানে একটা কোশ্চেন পড়ে যে এটা ব্যাখ্যা করো, বিবৃত করো, ব্যাখ্যা করো, তখন কি বলতে হবে না, তখন এইটা বলতে হবে যে এ ও বি গ্যাস নেব, এ ও বি গ্যাসের চাপ ও উষ্ণতা একই রাখলে তাদের আয়তন যথাক্রমে V1 এবং অণুর সংখ্যা N1 এবং V2 ও N2 হলে, ঠিক আছে, এটা এর ক্ষেত্রে হচ্ছে আর এটা বির ক্ষেত্রে হচ্ছে, তাহলে এর আয়তন কত? V1 এবং এর অণুর সংখ্যা কত? N1। এখানে বি এর আয়তন কত? V2 এবং এর অণুর সংখ্যা N2, ঠিক আছে? এটা মুছে দেওয়া যায়। এখন অ্যাভোগাড্রো সূত্র বলছে যদি এই দুটো আয়তন সমান হয় তাহলে দুটোর অণুর সংখ্যাও সমান হবে, ঠিক আছে? তো এখানে তাহলে কি বলছে না, এখানে বলছে যে যদি দুটো গ্যাস ছাড়া যে কোনো গ্যাসের আয়তনগুলো যদি সমান হয়ে যায় তাহলে এটা আমাদের অণুর সংখ্যাগুলো সমান হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্যও বটে, এবং ফিউচার যখন আমরা ক্লাস 11 বা 12-এ বা জয়েন্ট নিটের প্রবলেমগুলো করতে যাবো, তখন এই যে প্রকল্প বা সূত্রটা রয়েছে এর বেস আমাদের প্রয়োজন হবে। ওকে, সো এরপরে আমরা এইখান থেকে একটা আমাদের কনফিউজিং বিষয় তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে তাহলে এখানে করার গাণিতিক রূপ কী হবে? যদি বলে কোথাও কোশ্চেন পড়ে যে অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ লেখো বা কী হবে, তখন সেখানে কি করব? দেখো এখানে অণুর সংখ্যা আয়তনের উপরে নির্ভর করছে, তো এর যে গাণিতিক রূপটা হবে, যদি এটা গাণিতিক রূপ আমরা প্রকাশ করতে যাই, তখন কি হবে না, এইখানে একটা অণু সিদ্ধান্ত বেরিয়ে আসে, অ্যাভোগাড্রো সূত্রের অণু সিদ্ধান্ত একটা বেরিয়ে আসে কি না, গ্যাসের আয়তন
তার অণুর সংখ্যা বা মোল সংখ্যার সমানুপাতিক। এটাকে আমরা অণুর সংখ্যা কার উপরে নির্ভর করে? মোল সংখ্যার উপরে আমরা আগেই পড়েছি। তো সেই কারণে কী হবে না, আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। কখন? যখন চাপ ও উষ্ণতা স্থির। এটা একটা অনুসিদ্ধান্ত, গাণিতিক রূপ, যাই হোক না কেন এইটা আমাদেরকে বলতে হবে কি না, কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যা বা পরিমাণের সঙ্গে সমানুপাতিক হয় যখন চাপ ও উষ্ণতা স্থির থাকে। ঠিক আছে, এরপরে আমরা পরের দিকে এগোই। তাহলে কোনো জায়গাতে যদি কোশ্চেন পড়ে যে অ্যাভোগাড্রো সূত্র বিবৃত করো, তখন আমাদেরকে কিন্তু সমান চাপ ও উষ্ণতায় সমান আয়তনে সমস্ত গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা সমান হয়, সেইটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, এবং তার গাণিতিক রূপ যখন বলবো তখন সেইখানে বলতে হবে যে অ্যাভোগাড্রো সূত্রানুসারে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যা সমানুপাতিক, এবং তখন সেটা লিখবো ভি সমানুপাতিক এন। বোঝা গেছে? ওকে, পরের দিকে আমরা একটা সূত্র, আরেকখানা সূত্র পড়বো, সেটা হচ্ছে গেলুসাকের সূত্র। দেখো এখানে আমরা গ্যাস নিয়ে পড়ছি, তো এখানে যতগুলো সূত্র পড়বো সবগুলোই আমাদের গ্যাস সংক্রান্ত সূত্র হবে। তো গেলুসাক নামে একজন বিজ্ঞানী, তিনি কি বলেছেন যে ধরো এখানে আমরা বিষয়টা বুঝে নিই, আমাদের বলতে তখন সুবিধা হবে। এ এবং বি বিক্রিয়া করছে, ঠিক আছে, এ এবং বি বিক্রিয়া করছে। তো এখানে বলছে যে এই এ এবং বি কন্ডিশান, দেখো শর্তগুলো আমাদেরকে মনে রাখলে আমরা সহজে এটাকে বিবৃত করতে পারবো। শর্ত কি? এ ও বি এরা কি হবে? গ্যাসীয় হবে। দুই কি না, এরা চাপ ও উষ্ণতা একই থাকবে। ঠিক আছে, চাপ ও উষ্ণতা একই থাকবে। এবার 3 নম্বর কন্ডিশন যেটা গেলুসাক বলেছে কি না, এদের আয়তনের অনুপাত যদি সরল অনুপাতে থাকে, আয়তনের অনুপাত কি হবে? সরল হবে। সরল অনুপাত বলতে কি বোঝায়? সরল অনুপাত বলতে বোঝায় 1:2, 3:4, এইরকম গোটা গোটা সংখ্যা যদি থাকে তখন সেটা আমরা বলবো এটা সরল অনুপাত। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের 3টে শর্ত, যে দুটো গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করবে, তাদেরকে গ্যাসীয় হতে হবে এবং তাদের চাপ ও উষ্ণতা একই থাকবে। তবে তখন তাদের আয়তনের অনুপাত যদি সরল থাকে, তাহলে এখানে যে বিক্রিয়াজাত পদার্থগুলো তৈরি হবে, দেখো এখানে কি তৈরি হবে? বিক্রিয়াজাত পদার্থ। তারাও যদি গ্যাসীয় হয়, গ্যাসীয় হয়, তখন তাদের আয়তনের অনুপাতও সরল হবে। সরল হবে। এইটা এখানে বলছে, গেলুসাক বলছে। ঠিক আছে, তো গেলুসাকের সূত্রানুসারে তাহলে কি হচ্ছে না, যে সমস্ত বিক্রিয়া করার সময় পদার্থগুলো যদি গ্যাসীয় হয়, তারা যদি একই চাপ ও উষ্ণতায় থাকে এবং তারা যদি আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়াজাত পদার্থগুলোও সরল অনুপাতে থাকবে। ওকে, যেমন একটা এক্সাম্পল যদি আমরা নিই, যদি একটা উদাহরণ যদি নিই, দেখো উদাহরণ নিলে আমাদের সব থেকে বুঝতে সুবিধা হবে। ধরো হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, দুজন বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? HCl গ্যাস উৎপন্ন করলো। ঠিক আছে, তো এইখানে দেখো, এইখানে H2 গ্যাস আর ক্লোরিন গ্যাস যদি এদের আয়তনের অনুপাত V1 এবং V2 এর অনুপাত যদি 1:1 হয়, ওকে, এইটা যদি আমার V3 হয়, তাহলে এইখানে কি বলছে? গেলুসাকের সূত্রানুযায়ী এইটার মান হবে 1:1:2। তাহলে গেলুসাক কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করো। এই বিক্রিয়ক পদার্থগুলো যদি বিক্রিয়া করে এবং এরা যদি গ্যাসীয় হয়, সবথেকে বড় কন্ডিশন, এটা যদি গ্যাসীয় হয়, যেটা উৎপন্ন হচ্ছে সেটাও যদি গ্যাসীয় হয়, তখন তাদের আয়তনগুলোর অনুপাত কী হবে? সরল অনুপাত হবে। ঠিক আছে, ওকে, চলো এবার পরের দিকে যাওয়া যাক। এরপরে আমাদেরকে যেটা পড়তে হবে, যেটা 2 নম্বরে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ু। দেখো দুটো কথা বলছি, প্রথমে আসা যাক শুষ্ক বায়ু। শুষ্ক বায়ু মানে কি? নামের মধ্যেই রয়েছে, যেটা শুকনো, তার মানে সেখানে জল থাকবে না।
আর্দ্র বায়ু মানে কি, যেখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে। তো এখন প্রশ্ন যেটা পড়বে পরীক্ষাতে সেটা হচ্ছে যে শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর থেকে হালকা না ভারী? ভালো করে বোঝার চেষ্টা করো। শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর থেকে হালকা না ভারী? এটা হবে ভারী আর এটা হবে হালকা। এইখানেই কোশ্চেন পড়বে 1 নম্বর বা 2 নম্বরে। যদি এটা পড়ে যে শুষ্ক বায়ু হালকা না ভারী, এটা তো হয়ে গেল 1 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন এটা পড়বে যে শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর থেকে ভারী কেন, ব্যাখ্যা করো। তখন কি করব? দেখো শুষ্ক বায়ুতে কি হয়, পুরো যদি একটা সিস্টেম আমরা নিই এইভাবে, তাহলে কি হয়, এই জায়গাতে হয় নাইট্রোজেন থাকে অথবা অক্সিজেন থাকে, এছাড়া কার্বন ডাইঅক্সাইড থাকে। এদের পরিমাণের উপরে নির্ভর করে। যখন এই জায়গা থেকে বাষ্প গিয়ে এইখানে পৌঁছায়, তখন এইখানকার একটা অণুকে কি করে সরিয়ে দেয়। কি করলো সে? সরিয়ে দিল। ঠিক আছে, ধরো এটা নাইট্রোজেন ছিল, এখানে কি চলে গেল, নাইট্রোজেন বেরিয়ে চলে গেল। এইখানে কি ঢুকে গেল, ওকে, সো এইখানে ঢুকে গেল কি H2O। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, আগে এই সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেখানে পুরোটাই নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো ছিল। একখানা জলীয় বাষ্প গিয়ে এখানে ঢোকার ফলে নাইট্রোজেন কি হলো, বেরিয়ে গেল। ঠিক আছে, বা শিফট হয়ে গেল, ওপরের দিকে চলে গেল। ফলে এই আগের যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেইখানে এখন নাইট্রোজেনের পরিবর্তে কে ঢুকে গেছে, H2O। এবার একটা জিনিস দেখো, নাইট্রোজেনের ভর কত হয়, এর ভর হয় 28, আর H2ওর ভর কত হয়, H2 এর ভর হয় 18। কে বেশি? অবশ্যই এ বেশি। তাহলে বেশি ভারীওয়ালা লোককে যদি সরিয়ে দেয় এবং সেখানে যদি কম ভারীওয়ালা অণু এসে প্রবেশ করে, তাহলে আগের থেকে এটা কি হয়ে যাবে, হালকা হবে না ভারী হবে? তোমরাই দেখো, ধরো আগে এখানে 100 ছিল, এখন 28 চলে যাওয়ার জন্য, 28 এখানে পালিয়ে যাওয়ার জন্য এখন আছে কত, এখন আছে 2, 9 থেকে 2 গেলে 7, 72 রয়েছে। ঠিক আছে, এই 72-এর সঙ্গে কে গিয়ে যোগ হয়েছে, 18 গিয়ে যোগ হয়েছে। তাহলে একে 18 দিয়ে যোগ করো, আর 2 এ 10, 7 একে 8, একে 9। তাহলে দেখো, আগে যেখানে জলীয় বাষ্প আসার আগে ভর কত ছিল, 100, এখন সেখানে হয়ে গেছে কত, 90। তাহলে আগের থেকে হালকা হয়ে গেছে। সেই কারণে শুষ্ক বায়ু বেশি ভারী হয়, আর্দ্র বায়ু হালকা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা যদি আমাদের কোশ্চেনে লিখতে হয়, সেই কোশ্চেনের আনসার কীভাবে আমরা লিখব? দেখো, এটাকে ব্যাখ্যা আমরা করতেই পারি। এছাড়া আর একটা পদ্ধতি রয়েছে, ম্যাথমেটিক্যাল পদ্ধতি। কি হয়, নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78% আর অক্সিজেনের পরিমাণ প্রায় 21% হয়ে থাকে। এই পার্সেন্টেজকে একটুখানি এদিক ওদিক করলে আমাদের ম্যাথমেটিক্যালভাবে বোঝানোর জন্য এটাকে আমরা 75, এটা আমরা 25-এর কাছাকাছি এরকম লিখতে পারি। তার মানে এটা ক ভাগ রয়েছে, এটা 3 ভাগ রয়েছে। ওকে, নো, এরকম করার দরকার নেই। এটাকে প্রায় 80 ভাগ আর এটাকে 20 ভাগ, এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, প্রায় কাছাকাছি। 78 তো 80-র কাছাকাছিই হয়, তাই না? আর এটা এক্স্যাক্টলি 21 হয় না, 20.83-এর কাছাকাছি হয়। তো পুরো সিস্টেমটাকে যদি আমরা ভাগ করি, তার মধ্যে এখানে ক ভাগ আছে, 4 ভাগ আছে, আর এখানে 1 ভাগ আছে। দেখো, পুরো সিস্টেমটাকে যদি আমরা 5 ভাগ করে দিই, তাহলে এখানে পড়ে যাচ্ছে 4 ভাগ আর এখানে পড়ে যাচ্ছে 1 ভাগ। তো এটাই হচ্ছে বিষয়, যে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 4 ভাগ এবং অক্সিজেনের পরিমাণ প্রায় 1 ভাগ, টোটাল 5 ভাগের মধ্যে। তো সেই কারণে এইখানে কি করব না, বায়ুর গড় ভর বের করব। গড় ভর কীরকম হবে, এইটাকে অক্সিজেনের ভর কত হয় 28, তো এটাকে কী করবো 28 × 4। অক্সিজেনের ভর কত হয় 32 × 1 বাই টোটাল ভাগ কত হবে 5। এটাকে ভাগ করলে কি আসবে দেখো, এখানে 28-এর সঙ্গে 4 যদি আমরা গুণ করি, তাহলে কত হবে, 4 × 8 = 32, 2 হাতে 3 থাকবে, 4 × 2 = 8, 8 × 3 = 11, 112 হবে। তার সঙ্গে কি করতে হবে না, 32-কে যোগ করতে হবে। 32-কে যোগ করলে কত হবে, 4, 4, 1, 144 হলো। একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত হবে না, দেখো 5 × 2 = 10,
এটাকে আমরা একটু মুছে দিচ্ছি, আমাদের একটু এই সাইডের দিকে জায়গা লাগবে। তাহলে এটা কি হবে, 5 2 10, 4 নামবে, ঠিক আছে। 4 নামলে 5 যে 4 তো যায় না, সেই কারণে এই পাশে আরেকটা 4 নামবে, দিলে 5 8 40, আবার 4 নামবে, এইখানে দশমিক বসালে এইখানে 0 আসবে, এইখানে 8 বসালে এইখানে 40 হবে, ঠিক আছে। তাহলে বায়ুর গড় ভর কত বেরোলো আমার, 28.8, ঠিক আছে। এটা হচ্ছে, এইখানে কি লিখবো, বায়ুর গড় বা বায়ুর একটি অণুর গড় ভর বা বায়ুর গড় ভর এরকম লিখে দেবো। সেই জায়গাতে এইখানে লিখবো যে আর্দ্র বায়ুর গড় ভর কত হবে, এক্সকিউজ মি, এই জায়গাতে দেখো আর্দ্র বায়ুর গড় ভর যখন আমরা বের করতে যাব, বা এটা দরকার নেই, এইখানে একটা লাইন লিখতে হবে। এটা লেখার পর এটা এইখানে আমরা ইউ বসিয়ে দেব। এটা লেখার পর আমাদেরকে যে লাইনটা লিখতে হবে সেটা হচ্ছে যে আর্দ্র বায়ুর ক্ষেত্রে জলীয় বাষ্প বায়ুর অণুকে প্রতিস্থাপিত করে বায়ুতে নিজের উপস্থিতি তৈরি করে। তো এর ফলে কি হয় না, বায়ুর যে কণাগুলো রয়েছে সেগুলো জলীয় বাষ্প দ্বারা স্থাপিত হবে। আর জলীয় বাষ্পের ভর কত হয়, জলীয় বাষ্পের ভর হয়, হাইড্রোজেনের 1 হয়, 2 আছে সেই কারণে 1 × 2, আর এটা 16 করলে 18 গ্রাম, ঠিক আছে। এটাকে আমরা গ্রামেই লিখি, ওকে, এটা আমরা আণবিক ভর, ঠিক আছে, এটার আণবিক ভর। এখানে কি লিখছি না, বায়ুর আণবিক ভর, ঠিক আছে। বায়ুর আণবিক ভর 28.8 গ্রাম, আর এটা জলীয় বাষ্পের আণবিক ভর, জলীয় বাষ্পের আণবিক ভর কত হচ্ছে 18 গ্রাম। তো এইখানে এই পয়েন্টটাই লিখবো যে একটি জলীয় বাষ্প যখন একটি বায়ুর কণাকে প্রতিস্থাপিত করে তখন দেখা যায় যে বায়ুর কণা 28.8 গ্রাম হয়, যা জলীয় বাষ্প থেকে ভারী, ফলে কি হয় না, আর্দ্র বায়ু হালকা হয়ে যায়, সেই কারণে শুষ্ক বায়ু কি হয়, ভারী হয়। এটা আমরা লিখে দিতে পারি, ঠিক আছে, ওকে। এরপরে আমরা আলোচনা করব আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের মধ্যে যেটা, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, ঠিক আছে। আমাদের কাছে ইম্পর্ট্যান্ট কি, আদর্শ গ্যাসের সমীকরণ, যেটা 3 নম্বরের পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। কি হয় আদর্শ গ্যাসের সমীকরণ, প্রথমে সমীকরণটা সম্পর্কে আমরা জেনে নিই, তারপরে এটার প্রতিষ্ঠা করব। দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ হয় PV = nRT। যদি 1 নম্বরের কোশ্চেনও পড়ে যে আদর্শ গ্যাসের সমীকরণ লেখো, তখন আমাদেরকে এইখানে কি লিখতে হবে, PV = nRT। আর যদি বলে 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ লেখো, এইখানে দেখো আদর্শ গ্যাসের সমীকরণ লেখার সময় হয় তোমরা লিখবে PV = nRT, আর না হলে এইটা লিখতে হবে যে 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ, সেটা কি লিখবো, PV = RT, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করব সেটা করা যাক। দেখো, প্রতিষ্ঠা করার সময় আমাদেরকে কি করতে হবে, আদর্শ গ্যাসের সমীকরণ মানে কি, আমাদের আদর্শ গ্যাস নিয়ে তৈরি করছি। এখন প্রশ্ন হচ্ছে আদর্শ গ্যাস কি কি সূত্র মেনে চলে। আমরা কখনো সূত্র পড়েছি, 3টে সূত্র পড়েছি। প্রথমে পড়েছিলাম বয়েল সূত্র, তারপরে পড়েছিলাম চার্লসের সূত্র, তারপরে পড়েছিলাম অ্যাভোগাড্রো সূত্র। তো সেই 3টে সূত্রকে আমরা যদি একসঙ্গে কম্বাইন করে দিই, তাহলেই আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ বেরিয়ে পড়বে, ঠিক আছে। তো এইখানে কি লিখতে হবে, এইখানে লিখতে হবে যে ধরি n মোল কোনো আদর্শ গ্যাসের, এটা আমরা লিখছি না, n মোল কোনো আদর্শ গ্যাসের চাপ P, উষ্ণতা T, এইখানে লিখতে হবে, উষ্ণতা T, তারপরে কি হবে না, P, আয়তন V, এইগুলো লিখতে হবে। ধরি n মোল কোনো আদর্শ গ্যাসের চাপ P, উষ্ণতা T এবং আয়তন V। এইবার আমরা কি লিখব, বয়েলের সূত্রানুযায়ী সূত্র থেকে পাই বা সূত্রানুযায়ী যে কোনো একটা লিখব। কি লিখব না, V = 1/P যখন n T স্থির থাকে,
এটা লিখে দেবো। তারপরে কি লিখব, চার্লসের সূত্র থেকে পাই বা চার্লসের সূত্রানুযায়ী ভি সমানুপাতিক টি, ঠিক আছে, ভি সমানুপাতিক টি যখন এন কমা পি স্থির থাকে। তারপরে কি লিখব না চার্লসের পরে অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই, অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই। এখানে কিন্তু লিখতে হবে সূত্রানুযায়ী বা সূত্র থেকে পাই, লেখার পর জাস্ট তারপরে লিখতে হবে, কি লিখতে হবে, ভি সমানুপাতিক এন যখন পি কমা টি স্থির থাকে। এই তিনটা লাইন আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। লেখার পর এর পরের লাইনে কি করব না যোগ ভেদের সূত্র থেকে পাই। সেইটা কি পাই না সেইটা এইখানে এটা লিখতে হবে যে যোগ ভেদের সূত্র থেকে পাই ভি সমানুপাতিক টি এন টি বাই পি, বা ভি সমান এইখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে এন টি বাই পি, বা পি ভি সমান, আচ্ছা এইখানে লিখে দাও। এইটা রাখার পরে এইখানে লিখতে হবে কি না কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এই লাইনটা লিখতে হবে লাস্টে, হ্যাঁ, সমানুপাতিক ধ্রুবক পূর্ণচ্ছেদ এর মান, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এর মান সকল গ্যাসের ক্ষেত্রে, সকল গ্যাসের ক্ষেত্রে সমান হয়। দেখো ইম্পর্টেন্ট কি হয়ে গেল, দেখো কে এর মান সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান হয়, একে কি করা হয় আর দ্বারা প্রকাশ করা হয়, এই লাইনটা লিখতে হবে, যা সর্বজনীন গ্যাস ধ্রুবক নামে পরিচিত। হয়ে গেল, গ্যাস ধ্রুবক বলা হয়। লেখার পরে এইখানে এবার কি করব না পিভি সমান আর এন টি বাই পি, পিকে কী করবো এই পাশে গুণ করে দেবো, গুণ করে দিলে কি হবে না পিভি এইখানে বা পিভি সমান কি হবে পরের লাইনে এনআরটি। এটাই আমার আদর্শ গ্যাসের সমীকরণের প্রতিষ্ঠা হয়ে গেল। এটা 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এইখানে খেয়াল করে দেখো এইটা আমাদের আর একটা 2 নম্বরের কোশ্চেন কীভাবে আসবে। ওকে, সো এটা আমরা মুছে দিচ্ছি। দেখো পিভি সমান এনআরটি যেখানে হচ্ছে এই জায়গাতে এই আর এর মাত্রা নির্ণয়ের জন্য যদি পরীক্ষায় পড়ে তখন আমরা কিভাবে করব। দেখো পিভি সমান কি পেলাম এন আর টি, তাহলে এইখান থেকে আর এর মান কী হবে বলো তো, সিম্পল। দেখো এইখানে আমি দুটো পোর্শন করছি, এক হচ্ছে পিভি বাই এন টি করে দিচ্ছি, মানে এন আর টিকে পাশে ভাগ করে দিলাম, দিলে এই পাশে আর পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আর সমান আমরা কি লিখতে পারি পিভি বাই এন টি। এইখানে দেখো চাপের মাত্রা, আয়তনের মাত্রা, এন এর মাত্রা, টি এর মাত্রা বসিয়ে দিলে আমি আর এর মাত্রা পেয়ে যাব। তো এই পাশে দেখো চাপের মাত্রা কি হয়, দেখো যদি আমাদের চাপের মাত্রা পরীক্ষাতে না মনে থাকে তখন আমরা সেটা কীভাবে করব, দেখো চাপ সমান কি হয় বল বাই ক্ষেত্রফল। এখন দেখো বলের মাত্রা আমাদেরকে মনে রাখতে হবে, যদি না মনে থাকে তখন একে বলকে আবার ভাঙতে হবে, কীরকম না ভর ইন্টু ত্বরণ করতে হবে, ঠিক আছে। তো এইটা কি হয়ে যাবে এম এল টি মাইনাস 2 আর এটা হবে এল স্কোয়ার, তাহলে চাপের মাত্রা কি পাবো এম এল মাইনাস 1 টি মাইনাস 2। এটা করতে পারি, ঠিক আছে, এটা করতে পারি। করলে কি করব না এইখানে কি বসাতে হবে মাত্রা বসাতে হবে, তাহলে এখানে কি বসাবো এম এল মাইনাস 1 টি মাইনাস 2, আর আয়তনের মাত্রা কি বসাবো, মাত্রাকে থার্ড ব্র্যাকেটে লেখা হয় তো এটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখব। এখানে আয়তনের মাত্রা কি হয় এল কিউব, ঠিক আছে, বাই এখানে দেখো মোল সংখ্যার মাত্রাকে ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়, ঠিক আছে। তো এখানে কি হবে ক্যাপিটাল এন, এবং উষ্ণতার মাত্রাকে কি করা হয় না ক্যাপিটাল থিটা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কি করা হয় ক্যাপিটাল থিটা বলা হয়, ঠিক আছে। তো পুরো সিস্টেমটাকে যখন এইখানে কনভার্ট করব তাহলে এইখানে কি দাঁড়ালো দেখো এম তো একটা আছে পুরো সমীকরণের মধ্যে বেরিয়ে আসবে, এল এখানে -1 আছে, এখানে কিউব আছে, তাহলে দুটোকে যোগ করলে কত হবে এল স্কোয়ার। টি এখানে একটাই রয়েছে টি মাইনাস 2,
আর এখানে কি হবে n-1 থিটা -1। এই জায়গাতে এইখানে কিন্তু উল্লেখ করে দেবে, কি উল্লেখ করে দেবে না n অর্থাৎ মোল সংখ্যার মাত্রা, মোল সংখ্যার মাত্রা কি হবে ক্যাপিটাল N, এটা একটা উল্লেখ করবে। তার সঙ্গে আরেকটা উল্লেখ করবে কি না উষ্ণতা, কোথায় আমাদের, হ্যাঁ টি উষ্ণতার মাত্রা, সেইটা কি করে দেবে এইভাবে থিটা লিখে দেবে, দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে। এখানে খেয়াল করে দেখো এখানে টি কিন্তু উষ্ণতা, এই যে টিটা লিখেছিলাম এটা উষ্ণতা, মাত্রাতে যখন এই টিটা আসছে এটা কিন্তু সময়, ঠিক আছে। ওকে, সো এটা করলে আমাদের আনসার বেরিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আর আমরা বলেছিলাম সার্বজনীন ধ্রুবক বলে, এর মান কত? একটু আগে বললাম কি সমস্ত গ্যাসের ক্ষেত্রে এটা ধ্রুবক হয়, এই কারণে একে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। দেখো এর মান কি হয়, মান জানার জন্য এর তিনটে পদ্ধতি আছে, সিজিএস, আর একটা আছে লিটার এটিএম একক বলা হয়, আমরা আসবো, ঠিক আছে। প্রথমে আসা যাক এককগুলো কি কি হয় জেনে নিই। দেখো অনেক সময় কি হয় আর এর একক এত বড় হয় যে আমাদের মনে রাখতে অসুবিধাও হতে পারে, কিন্তু ওই যে সমীকরণটা রয়েছে, কোন সমীকরণ, পিভি সমান এনআরটি, এই সমীকরণ যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই এখান থেকে পেয়ে যাব। কীরকম দেখো না আর সমান এখান থেকে কি পাবো পিভি বাই এনটি। দেখো পিভি পুরোটাই কি হচ্ছে শক্তি, পিভি একটা কিসের একক হয় শক্তি, পুরোটাই কী হবে তাহলে শক্তিতে যাবে, শক্তি বাই কী হবে মোল সংখ্যা ইনটু উষ্ণতা, এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। তো এইখান থেকে আমরা শক্তির এসআই একক কী হয় জুল, জুল পেয়ে যাব। তারপরে কি হবে মোল নিচে আছে তাহলে এইখানে কি হবে মোল ইনভার্স, আর উষ্ণতা নিচে আছে তাহলে এটা কি হবে কেলভিন ইনভার্স, ঠিক আছে। তাহলে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা আমরা পেয়ে গেলাম। এবার যদি এটা সিজিএসে করতে চাই, তোমরা জানো যে শক্তির একককে সিজিএসে কিসে রূপান্তরিত করা হয় আর্ক, তাহলে এটা কি হবে আর্ক মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, হয়ে গেল। এবার লিটার এটিএম একটা স্পেশাল একক যেটা সাহায্যে আমাদের করা হয় সহজে আমাদেরকে অঙ্ক করার জন্য। তো সেই জায়গাতে কি করা হয় দেখো সিম্পল, এইখানে যে পি এর একক আছে, পি এর একক আমরা কিসে প্রকাশ করি এটিএমে প্রকাশ করি, আর ভি এর একক এখানে লেখাই রয়েছে লিটার এটিএম। তো এন এর মান কি, এন এর একক কী হবে মোল, আর এটার মান কি হবে কেলভিন। তাহলে এটা পুরোটা যদি লিটার এটিএম এককে প্রকাশ করা হয় তাহলে সেটা কি হবে লিটার এটিএম, এটা লিটার এল, ওকে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, হয়ে গেল, ঠিক আছে। তো এই সমীকরণটা যদি মনে থাকে তাহলেই আমরা বের করে নিতে পারবো, বা এইখানে যদি মনে রাখো যে পিভি কার্স এককের সঙ্গে সমান হয় শক্তির এককের সঙ্গে সমান হয়, এবং এটা আমি দেখিয়ে দিতে পারি যে কীভাবে হয়। দেখো চাপ মানে কি হয় বল বাই ক্ষেত্রফল, আর এটা কি হয় আয়তন। দেখো এবার কি হচ্ছে, বলকে বলই রেখে দাও, ক্ষেত্রফল কি হয় এল স্কোয়ার হয়, আর আয়তন কি হয় এল কিউব। এইটা যখন কাটবে তখন এখানে কি পড়ে থাকবে একটা এল, দেখো বল ইন্টু স্মরণ করলে আমাদের কি পাওয়া যায় কার্য, ঠিক আছে, তা কার্য মানেই শক্তি। তো এইভাবে আমাদের কি হয় না এটা হয়ে থাকে, এটা আমাদের মনে রেখে দিলে হয়ে যাবে। বাকি যে মানগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি হয় যদি আমরা এটা মান প্রকাশ করতে চাই, এইটার মান হয় 8.314, এই ইউনিটটা বসে যাবে এখানে। এইটার মান হয় দেখো এখানে আর কোনো পার্থক্য নেই, এখানে জুল রয়েছে এখানে আর্ক রয়েছে, আমরা কি জানি 1 জুল সমান 10⁻7 আর্ক হয়। তো এইখানে কি বসাবো তাহলে 8.314 ইন্টু 10⁻7, ওকে আর্ক মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বসিয়ে দেবো, আর এটা কি হবে এটা হবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, হয়ে গেল। আর এটার ক্ষেত্রে কি হবে 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওকে এই মানগুলো হয়ে গেল। এর মধ্যে এই মানটাতে আমাদের ইম্পর্টেন্ট কেন, এটার সাহায্যে আমরা অঙ্ক করতে হবে, এবং এটার সাহায্যে অঙ্ক করলে খুব তাড়াতাড়ি
ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন খুবই কম হয়। ওকে, সো এটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে আমরা আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করছিলাম, সেই আদর্শ গ্যাসের যে রয়েছে তার গ্যাসীয় তত্ত্বের কিছু অঙ্গীকার রয়েছে। তাহলে কি হলো না, আদর্শ গ্যাসের গ্যাসীয় তত্ত্বের অঙ্গীকার, ঠিক আছে, গ্যাসীয় তত্ত্বের অঙ্গীকার। এটা 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে 3 নম্বরের জন্য একটা ইম্পর্টেন্ট একটু আগে করলাম, পিভি সমান এনআরটি প্রমাণ, আরেকটা হচ্ছে গ্যাসীয় তত্ত্বের অঙ্গীকার। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মনে রাখতে গেলে অনেক প্রবলেম হয়, কারণ প্রায় 7খানা মতন পয়েন্ট রয়েছে। কিন্তু মনে রাখার সহজ উপায় কি, দেখো সহজ উপায় তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো। দেখো গ্যাস কী নিয়ে তৈরি হয়, অণু নিয়ে তৈরি হয়। তো এইখানে প্রথমে কি বলতে হবে না, গ্যাসগুলো অণু নিয়ে তৈরি হয়, ঠিক আছে। গ্যাসগুলো অনেকগুলো অণু নিয়ে তৈরি হয়। সেই অণুগুলো কেমন হয় না, সেই অণুগুলো হয় গোলাকার বিন্দুভর সদৃশ। এই দুটো টার্ম মনে রেখে দিতে পারি। এইটাকে আমরা সাজিয়ে নিয়ে খেলবো কি না, গ্যাসগুলি অণু নিয়ে গঠিত হয়, সেই অণুগুলি গোলাকার এবং বিন্দুভর সদৃশ হয়। 2 নম্বর পয়েন্ট কি দেব না, গ্যাসের অণুগুলির কোনো আয়তন হয় না, অণুগুলির আয়তন পাত্রের আয়তনের সাপেক্ষে নগণ্য। পাত্রের আয়তনের সাপেক্ষে নগণ্য হয়। 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, ইম্পর্টেন্ট বিষয় কি না, অণুগুলির আয়তন, এটা তো হয়ে গেল। তো এইখান থেকে দেখো প্রথম পয়েন্টে কি হলো, গোলাকার বিন্দুভর সদৃশ। দ্বিতীয় পয়েন্টে কি হলো না, অণুগুলির নিজস্ব আয়তন নাই, ঠিক আছে, এটা একটা হয়ে গেল। 3 নম্বর কি না, অণুগুলির মধ্যে কোনো বল নাই। সহজে মনে রাখতে গেলে, আচ্ছা এই লাইনটা অনেকটা বড় হয়ে গেছে, এইটার সঙ্গে ছোট করে কি মনে রাখবো না, অণুগুলির আয়তন নগণ্য। এই লাইনটা অণুগুলির আয়তন নগণ্য, অণুগুলির আয়তন নগণ্য, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে কি, বল নাই। এই যে বল নাই কথাটা বললাম, এর মানে কি, অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল নাই। এই যে 2খানা অণু রয়েছে, এদের মধ্যে কি হয় না, কোনো প্রকারের বিকর্ষণও নেই আর আকর্ষণও নেই, কোনোটাই নেই। মানে এই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বলই কাজ করে না। এটা একটা গুরুত্ব পয়েন্ট, এটা আমরা 3 নম্বরে মনে রেখে দেবো যে এদের মধ্যে কোনো বল কাজ করে না। 4 নম্বর পয়েন্ট কি বলবো না, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, যে এদের মধ্যে প্রচুর পরিমাণে সংঘর্ষ হয়ে থাকে। মানে যখন এটাকে পাত্রে রাখা হয়, এরকম কোনো পাত্রে রাখা হয়, তখন কি হয় না, এই অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে প্রচুর পরিমাণে ধাক্কা মারে বা ধাক্কা খায়, ঠিক আছে। এই যে ধাক্কা খায়, এর ফলে কি হয়, পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি করে। তাহলে এইখানে কি লিখবো না, সংঘর্ষের ফলে, কোন সংঘর্ষ, নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালে, ঠিক আছে, সংঘর্ষের জন্য চাপ সৃষ্টি করে। হয়ে গেল। 5 নম্বর পয়েন্ট কি হবে, এই যে সংঘর্ষগুলো হয়, দেখো যখন কি হয় না, দুজন বা ছেলে দুদিক থেকে দৌড়ে এসে পরস্পরকে ধাক্কা মারে, তখন কি হয়, তারা ধাক্কা মেরে পড়ে যায়, ঠিক আছে। বা দুটো বস্তু যখন পরস্পরকে ধাক্কা মারে, তখন কি হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে যায়। দুটো লরি এসে পরস্পরকে ধাক্কা করলে কি হয়, দুটো লরি সেই জায়গাতে দুমড়ে মুচড়ে থেকে যায়, ঠিক আছে। তো এটা কেন হয়ে থাকে, তো কারণটা হচ্ছে তাদের যে শক্তি ছিল, সেই শক্তিটা হারিয়ে যায়। সেই শক্তিটা কী হয়ে যায়, হারিয়ে যায়। এটা আমরা জানি যে এই পাশ থেকে নিয়ে এসে এরকম করে ধাক্কা মারলে কী যাবে, এরা থেমে গেল, এদের শক্তিটা হারিয়ে যাচ্ছে। কিন্তু আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে যখন সংঘর্ষ হয়, তখন তাদের শক্তি হারায় না। তারা কি করে, দেখো
এই রকমভাবে যখন একটা অণু এসে পরস্পরকে ধাক্কা মারে, এইভাবে যখন ধাক্কা মারলো তখন কি হয়, এই অণু এইদিকে পালিয়ে যায় আর এই অণু এইদিকে পালিয়ে যায়, ফলে তাদের শক্তির কোনো পরিবর্তন হয় না। সেই জন্য এটা কি হবে না, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, 6 নম্বর পয়েন্ট দেখো কি হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হলো, এর পরে হবে যে এই অণুগুলির যে গতি, মানে এই অণুগুলির শুধুমাত্র গতিশক্তি থাকে, তাহলে অণুগুলির শক্তি কি হবে, অণুগুলির শক্তি কেবলমাত্র গতিশক্তি থাকে। এইখান থেকে একটা কোশ্চেন পড়তে পারে যে কি কোশ্চেন, যে এদের স্থিতিশক্তি কত, স্থিতিশক্তির মান কী হবে, 0 হবে। তো এই কেবলমাত্র গতিশক্তি থাকে এবং তা কি হয়, পরম উষ্ণতার সমানুপাতিক। এই গতিশক্তি কার সমানুপাতিক, পরম উষ্ণতার সমানুপাতিক, এটা একটা পয়েন্ট। এর পরের পয়েন্ট 6 নম্বর পয়েন্ট কি হবে দেখো, আমি উপরটা মুছে দিচ্ছি। দেখো 6 নম্বর পয়েন্ট হবে, সরি 6 আমরা করে নিয়েছি। 7 নম্বর পয়েন্ট হবে ইম্পর্টেন্ট, এটা 7 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট কি না, অভিকর্ষজ বলের উপরে নির্ভর করে না। এই 7খানা পয়েন্ট যদি আমরা মনে রেখে দিই, নিজেদের মতন করে আমরা বানিয়ে পরীক্ষার খাতায় লিখে দিতে পারবো, ফলে আমরা 3 নম্বর নিয়ে চলে আসতে পারবো। তাহলে 7খানা পয়েন্ট আরেকবার আমার সঙ্গে সবাই বলো কী কী পয়েন্ট। এক হচ্ছে গ্যাস অনেকগুলো অণু দিয়ে তৈরি হয়, সেই অণুগুলি গোলকাকার বা গোলাকার বিন্দুভর সদৃশ। 2 নম্বর পয়েন্ট কি, গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য, কার সাপেক্ষে, পাত্রের আয়তনের সাপেক্ষে নগণ্য। 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো প্রকারের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। 4 নম্বর পয়েন্ট, গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অনবরত সংঘর্ষ ঘটায়, এই সংঘর্ষের ফলে বা ধাক্কা খায়, এই ধাক্কা খাওয়ার ফলে কি হয়, চাপ সৃষ্টি করে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট কি হবে না, 5 নম্বর পয়েন্ট কি হবে, এই সংঘর্ষগুলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, ফলে এদের শক্তির সংরক্ষণ হয়ে থাকে, শক্তি কোনো, এই সংঘর্ষের শক্তি কোনো নষ্ট হয় না। 6 নম্বর পয়েন্ট কি হবে না, গ্যাসের অণুগুলির শুধুমাত্র গতিশক্তি থাকে। 6 নম্বর পয়েন্ট, গ্যাসের অণুগুলির শুধুমাত্র গতিশক্তি থাকে এবং তা পরম উষ্ণতার সমানুপাতিক। আর 7 নম্বর পয়েন্ট, গ্যাসের অণুগুলি অভিকর্ষজ বলের উপর নির্ভর করে না। এটা কি নির্ভর করে না, এটা কি না, অণুগুলির গতি অভিকর্ষজ বলের উপর নির্ভর করে না। ওকে, অভিকর্ষজ বলের উপর নির্ভর করা মানে কি, ধরো এখানে আমাদের পাত্র রেখে দেওয়া হলো, যদি নির্ভর করতো তাহলে অণুগুলি কোন দিকে আসতো, শুধুমাত্র নিচের দিকে আসতো। কেন, কারণ এই দিকে আমাদের অভিকর্ষ বল কাজ করে, সেই কারণে অণুগুলি শুধুমাত্র নিচের দিকে আসতো। কিন্তু অণুগুলি কি হয়, যে কোনো দিকে যেতে পারে, সেই কারণে এর উপরে নির্ভর করে না। ওকে, তো এটা ছিল আমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে একটা কোশ্চেন 2 নম্বরে দিতে পারে, সেটা হচ্ছে গ্যাস যে সঞ্চরণশীল তার প্রমাণ কি। তার প্রমাণ হচ্ছে দুটো, এক গ্যাসের মধ্যে ব্যাপন ক্রিয়া দেখা যায়, আর 2 গ্যাসের চাপ দেখা যায়। গ্যাসের চাপগুলো কেন আসে না, গ্যাসের অণুগুলি যখন পাত্রের উপরে বল প্রয়োগ করে বা সংঘর্ষ ঘটায় তখনই চাপ সৃষ্টি হয়। যদি সংঘর্ষ না ঘটায় তার মানে সঞ্চরণশীল নয়। ঠিক আছে, সংঘর্ষ ঘটাচ্ছে তার কারণটা কি, গ্যাসের অণুগুলি সঞ্চরণশীল বলে, সেই কারণে একটা। আর ব্যাপন কাকে বলবো, দেখো ব্যাপন বিষয়টা কি হয় না, স্বতঃস্ফূর্ত হবে, মানে নিজে থেকেই গ্যাসের অণুগুলি বেশি ঘনত্ব থেকে কি হয়, কম ঘনত্বযুক্ত স্থানের দিকে সঞ্চরণশীল হয় বা গতিশীল হয়, এই ঘটনাকে আমরা ব্যাপন বলবো। তোমরা দেখো এই জায়গাতে যদি কোনো ধূপ আমরা জ্বেলে দিই, সেই গন্ধটা কি হয়, একটা ঘরের পুরো জায়গার মধ্যে ছড়িয়ে পড়ে। কেন, কারণ এই যে ধূপের গন্ধটা, এগুলো হচ্ছে গ্যাসের অণু,
তারা এই জায়গাতে বেশি ঘনত্ব আছে, আর পুরো ঘরে ছড়িয়ে পড়ছে কেন? কম ঘনত্বের জায়গা বলে। ওকে, এরপরে আমরা দুটো লাস্ট পয়েন্ট পড়ব, সেট করলে আমাদের গ্যাসের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে এক কি না, আমরা এখানে দেখো এক হচ্ছে কি বলেছিলাম না, গতিশক্তি বলেছিলাম। গতিশক্তির রাশিমালা কি হয়? 12mv², যেখানে ভিটা কি হচ্ছে? বেগ। আর একটা হচ্ছিল চাপ। এই দুটোর উপরে উষ্ণতা কীভাবে নির্ভর করে? দেখো উষ্ণতা এখানে কি হয়? পরম উষ্ণতার সমানুপাতিক হয়, তাহলে এখানে বেগ কি হবে? পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক হবে। তো এটা একটা 2 নম্বরে কোশ্চেন দিতে পারে। এখানে যদি কী লিখতে হবে না, গ্যাসের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসের অণুগুলির বেগ বৃদ্ধি পায়, ফলে তার গতিশক্তিও বৃদ্ধি পায়। ঠিক আছে, কীভাবে বৃদ্ধি পায় এগুলো শর্ট কোশ্চেনে পড়তে পারে। চাপের ক্ষেত্রে কি হয় না, গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে বা বেগ বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মধ্যে সংঘর্ষের সংখ্যা বেড়ে যায়। তাহলে চাপ সমান কি হবে? সংঘর্ষের সংখ্যা। কোন সংখ্যা না, একক সময়ে, পার সেকেন্ড আমরা বলতে পারি। তাহলে পার সেকেন্ডে সংঘর্ষের যে সংখ্যাটা, সেটা যে আমাদের এই বেড়ে যাচ্ছে, এইটাকে আমরা কি বলবো? চাপ বেড়ে যাওয়া বলবো। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে চাপ কি হবে? বাড়বে। কেন? তার কারণটা হচ্ছে সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, ওকে। তো এইখানে আমাদের একটা শর্ট কোশ্চেন ছাড়া হয়ে গেছে, সেটা আমরা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে মুক্তপথ একটা, আর একটা হচ্ছে গড় মুক্তপথ। এই দুটো বিষয় আমাদেরকে জানতে হবে। এটা আমাদের পরীক্ষাতে দিতে পারে, গড় মুক্তপথ কাকে বলে? 2 নম্বর। দেখো এখানে কি বলতে হবে না, গ্যাসের অণুগুলি যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে, এই যে গ্যাসের অণুগুলি পরপর সংঘর্ষ করছে, একটা যদি অণু হয় এইরকমভাবে বিভিন্ন দিকে এইরকম মুভ করবে। তো এইখানে একখানা সংঘর্ষ হচ্ছে, এইখানে একটা সংঘর্ষ হচ্ছে, এখানে একটা, এইভাবে প্রত্যেকটা জায়গাতে সংঘর্ষ হওয়ার ফলে তাদের অভিমুখ পরিবর্তন হয়। তো মুক্তপথ কাকে বলবো? গ্যাসের অণুগুলির পরপর দুটি সংঘর্ষের মাঝখানে, পরপর দুটি সংঘর্ষ মানে কি? ধরো এইখানে একটা সংঘর্ষ হচ্ছে আর এইখানে একটা সংঘর্ষ হচ্ছে, পরপর দুটি সংঘর্ষের মাঝখানের পথ সরল রৈখিক হয়। পরপর দুটি সংঘর্ষের মাঝখানের পথ কি হয়? সরল রৈখিক হয়। এই সরল রৈখিক পথ, এই যে সরল রৈখিক পথ হচ্ছে, এই পথ কি হয় না, এই পথগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দৈর্ঘ্য হয়। তো এই সরল রৈখিক পথকে মুক্ত পথ বলে। প্রথমত এটাকে কি বলা হয়? মুক্ত পথ বলা হয়। কেন মুক্ত পথ বলছে? কারণ এই দুটো সংঘর্ষের মাঝখানে আর কোনো সংঘর্ষ হয় না, সেই কারণে এটা সরল রৈখিক হয় এবং মুক্ত হয়। এই মুক্ত পথগুলোর মান যখন গড় মান নেওয়া হয়, তখন তাকে বলা হবে গড় মুক্ত পথ। ঠিক আছে, ওকে। তো এই যে গড় মুক্ত পথ হচ্ছে, এই গড় মুক্ত পথের ক্ষেত্রে এখানে আর কিছু নেই। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, এই দুটো নিয়ে পড়বো। তাহলে আমাদের একটা পয়েন্ট কি হবে? আদর্শ গ্যাস, আর একটা হচ্ছে বাস্তব গ্যাস। এটা আমাদেরকে জানতে হবে। ওকে, দেখো এখানে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলবো? দেখো যারা বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, বা সোজা কথায় বলতে গেলে পিভি সমান এনআরটি সমীকরণ, এটা মেনে চলে, তাদেরকে কি বলবো? আদর্শ গ্যাস। যারা মেনে চলে না, তাদেরকে বলবো বাস্তব গ্যাস। তো এরকম কেন নাম হলো? এটা আদর্শ, এটা বাস্তব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই গ্যাসের অস্তিত্ব বাস্তবে নাই। তাহলে কি হলো না, দেখো এর অস্তিত্ব নাই, বাস্তবে অস্তিত্ব নেই, বাস্তবে অস্তিত্ব নাই, কিন্তু এর আছে। শুধু আছে তাই নয়, এগুলো কি হবে? নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সবই বাস্তব গ্যাসের উদাহরণ, আর এর বাস্তবে নাই। তাহলে একে নেওয়া হচ্ছে কেন? দেখো একে নেওয়া হয় কেন, তার কারণটা পুরোটা পার্থক্য যদি আমরা করে নিই তাহলে আমরা বুঝতে পারবো। এটাতে কি হয়? চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে। চার্লস ও বয়েলের সূত্র কি হয়? মেনে চলে। ঠিক আছে, এখানে মেনে চলে, আর এখানে কি হবে? চলে না।
তারপরে নেক্সট পয়েন্ট কি হবে, দেখো এখানে 1 নম্বর পয়েন্ট, এখানে 2 নম্বর পয়েন্ট, এখানে 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্টের ক্ষেত্রে কি হবে, এই অণুগুলোর এদের অণুগুলির আয়তন কি হয়, পাত্রের সাপেক্ষে নগণ্য হয়। অণুগুলির আয়তন পাত্রের সাপেক্ষে নগণ্য ধরা হয়। ঠিক আছে, পাত্রের সাপেক্ষে নগণ্য ধরা হয়, কিন্তু এখানে ক্ষুদ্র হয় কিন্তু নগণ্য নয়। এই যে টার্মটা লিখলাম এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে যে এই যে অণুগুলির আয়তন রয়েছে পাত্রের সাপেক্ষে নগণ্য হয়, কিন্তু এই যে এইখানে দেখো এই ক্ষুদ্র হয় মানে কি, এই বাস্তব গ্যাসের অণুগুলির আয়তন ক্ষুদ্র কিন্তু তার নগণ্য নয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা 5 নম্বর পয়েন্ট কি হবে, দেখো উপর থেকে মুছে যাক। দেখো 5 নম্বর পয়েন্ট হবে যে এদের অণুগুলির মধ্যে কোনো বল নাই, অণুগুলির মধ্যে কোনো বল নাই, কিন্তু এইখানে একটা বল আছে যেটা খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনেও পড়ে, তার নাম হচ্ছে ভ্যান ডার ওয়াল। ঠিক আছে, একসঙ্গে ভ্যান ডার ওয়ালও লিখতে পারো। এটা এক প্রকারের আকর্ষণ বল। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে নাইট্রোজেন গ্যাসকে তরল করা যায়, অক্সিজেন গ্যাসকে তরল করা যায়। কেন করা যায়, তার কারণটা হচ্ছে এই আকর্ষণ বলটা থাকে বলে, বেশি চাপ প্রয়োগ করলে তাদের মধ্যে বল বৃদ্ধি পায়। ঠিক আছে, ওকে নেক্সট দেখো 6 নম্বর হচ্ছে এর শুধু গতিশক্তি থাকে, এদের অণুগুলির শক্তি কি হয়, শুধুমাত্র গতিশক্তি। আর এখানে কি হয় না, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি থাকে। এই দুটো ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমাদের 6খানা পয়েন্ট। এটা হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসকে আলাদা করে। তো আমরা যতগুলো সমীকরণ পড়লাম সেগুলো আদর্শ গ্যাসের সমীকরণ। যদি বাস্তবে সেগুলো আমরা প্রয়োগ করতেই পারবো না তাহলে আমাদের পড়ে কী লাভ। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আদর্শ গ্যাসের এই যে সমীকরণগুলো প্রায় বাস্তব গ্যাসের ক্ষেত্রে মিলে যায়, সামান্য একটুখানি পার্থক্য থাকে। সেগুলো আমরা উঁচু ক্লাসে গিয়ে সেগুলোর কারেকশন বা সংশোধন কীভাবে করব, কিন্তু এই জায়গাতে থেকে এই নাইট্রোজেন হোক অক্সিজেন হোক যত রকমের গ্যাস আছে সব জায়গাতেই ওই সূত্রগুলো প্রয়োগ করব। কিন্তু একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মতন আচরণ করে। এটা প্রায় পরীক্ষাতে পড়ে থাকি। সেটা কখন, সেটা হচ্ছে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। এটা কি হবে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। আরেকখানা কোশ্চেন পড়ে প্রায়, সেটা হচ্ছে যে কোন উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, সেটা হচ্ছে বয়েল উষ্ণতা। এই জায়গাতে চাপের কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে কি হলো, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। আরেকটা পয়েন্ট কি বললাম, বয়েল উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। ওকে, এরপরে দেখো এরপরে কি হচ্ছে না, এই যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে আলাদা হচ্ছে, কেন হচ্ছে, এটা একটা 2 নম্বরের কোশ্চেন পড়ে, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। ওকে, সেখানে জানতে গেলে আমাদেরকে সেটা কি করতে হবে না, এইখানে দেখো দুটো পয়েন্ট কি হচ্ছে, এক এদের মধ্যে আকর্ষণ বল থাকে, আর 2 হচ্ছে এদের আয়তন, অণুগুলির আয়তন ক্ষুদ্র হয় কিন্তু নগণ্য নয়। আয়তনগুলো ক্ষুদ্র কিন্তু নগণ্য নয়। এই দুখানা পয়েন্টই বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস থেকে আলাদা করে দেয়। তো যখন কোশ্চেন পড়বে সেই দুটো কোশ্চেনে আমরা কি বলবো না, যে বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল থাকে, কিন্তু আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে না। বাস্তব গ্যাসের আয়তনের অণুগুলির আয়তন ক্ষুদ্র হয় কিন্তু নগণ্য নয়, কিন্তু আদর্শ গ্যাসের অণুগুলির আয়তন থাকেই না, নগণ্য ধরা হয়। ওকে, সেই কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে আলাদা। এই দুটো লাইন আমাদের লিখে দিলে 2 নম্বর আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে ওকে
সো এই ছিল আমাদের গ্যাসের আচরণের পুরো অংশ। এই অংশ থেকে আমরা যদি ঠিকঠাক করে পড়ি অনেক নাম্বার নিয়ে আসতে পারবো। ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।